বলে উনি কি বলছেন, হাদি আমাদের হৃদয়, হাদি আমাদের প্রতীক, হাদি আমাদের এই সবকিছু উনি বলতেই পারেন। ওটা ওনার অন্দরমহলে বলতে পারেন। কিন্তু এবং আমি বিশ্বাস করেন উনি এটা বিশ্বাসও করে না কিন্তু। কিন্তু হাদিকে ব্যবহার করার জন্য একদম ঠিক কথা বলছেন, উনি ওরা নিজে বিশ্বাস বলেন করে না বিশ্বাস কিন্তু। করেন না। সে হাদিকে ব্যবহার করার জন্য, তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই কাজগুলো করেছে। এটা আমার মনে হয়েছে, বিশ্বাস করেন না। হ্যাঁ, আমি একদমই আপনার সে জাস্ট ব্যবহার করেছে। সে ব্যবহার করেছে দেশের মধ্যে একটা আগুন জ্বালানোর জন্য এই হাদির মৃত্যুটাকে ব্যবহার করেছে। ১ম থেকে। এখন তো মনে হচ্ছে সে শুধু আওয়ামী লীগের উপরে ই আ উপর প্রতিহিংসা পরায়ণ না। সে পুরা দেশের উপরে প্রতিহিংসা পরায়ণ। মানে এই দেশের অস্তিত্বই তার পছন্দ না। এই দেশের মানুষকে তার পছন্দ না। এই দেশের জঙ্গিদেরকে তার পছন্দ। সাইফুল ভাই, আমরা আজকে যে আলোচনাটা করতে চাই, আমরা আরেকটা বিষয় নির্ধারণ করেছিলাম, এটা আমরা করে ফেলছিলাম, প্যানেলে উঠিয়ে ফেলছিলাম, পরে আবার সিদ্ধান্ত নিয়ে এটা পরিবর্তন করেছি আজকে। ইউনূস প্রতিহিংসা পরায়ণ, তার সরকার দুর্বল, এই নানা কর্মকাণ্ডে এটা এখন প্রায় পরিষ্কার। ধন্যবাদ বিপুল। এইটা নতুন করে কিছু বলার আছে কি? যে ইউনূস প্রতিহিংসা পরায়ণ না। নতুন করে কিছু বলার নাই। আর ইউনূস সরকার যে একটা মানে জোড়াতালি দেওয়া সরকার, এটাও কি বলার অপেক্ষা রাখে? ইউনূস সরকার ইউনূস সরকারের লোকজনই কিন্তু ইউনূস সরকারকে অথর্ব সরকার বলে। এরকম বহু বক্তৃতা আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। যে অথর্বরা সব তার সমর্থকরাই, তাকে যারা ভালোবাসে তারাই কিন্তু তাকে বলছেন যে তিনি কতগুলো এইভাবে ল্যাঙ্গুয়েজ গুলো আমি যদি বলি, ল্যাঙ্গুয়েজ গুলা একটা করে বলে, যে ল্যাঙ্গুয়েজ গুলো শুনলে আপনি বুঝতে পারবেন। সেগুলো বলে এটা একটা অথর্ব সরকার। তারপর বলে যে বুড়া হাবড়ারা দেরকে নিয়ে উনি সরকার গঠন করছেন। তারপর বলে যে সবচেয়ে চাট গাইয়াদের নিয়ে উনি সরকার গঠন করছেন। তারপরে বলে যে এনজিও নেতাদের নিয়ে উনি সরকার গঠন করছেন। তারপর বলে যে উনি শুধু উনার গ্রামীণ এবং তার সেসব গ্রামীণ সংশ্লিষ্ট লোকজনকে নিয়ে উনি সরকার গঠন করছেন। এই যে কথাগুলি, এই কথাগুলিই তো আসলে আ মানে আপনি যদি বলেন, এই কথাগুলি কিন্তু তার সমর্থকদের মুখ থেকে কিন্তু বিভিন্ন সময় বেরিয়ে আসছে। যাদেরকে উনি এখন আটকও করেছেন। অনেক একজনকে আটক পর্যন্ত করে ফেলছে। মানে তারা এরকম কথা বলতে শেষ পর্যন্ত তাকে আটক আনিস আলমগীর মানে আনিস আলমগীর কিন্তু একসময় বলছে বদ্দা আর এটা ইয়ে করেন না। আনিস আলমগীর শেষ কথাটা যদি আপনি মনে করেন, তিনি বলছেন যে তাকে যে প্রতিহিংসা পরায়ণ সে বলছে যে ইউনূস তো বাংলাদেশকে কারাগারে পরিণত করছে। সো দুর্বল এবং প্রতিহিংসা পরায়ণ, এটা কিন্তু এই আনিস আলমগীর মানে তাকে প্রচন্ড ভালোবাসতো। বদ্দা বলে ডাকতো। আপনার হ্যাঁ, উনার চাটগাঁয়া ভাষায় বদ্দা বলত। তো সেই আনিস আলমগীরকে উনি বানছেন, বেঁধে জেলে ঢুকাই দিয়েছেন। সেখানে আনিস আলমগীর এই কথাটা বলছে যে ইউনূস বাংলাদেশকে কারাগারে পরিণত, মানে কারাগার, এই কথাটার অর্থটা কি? কথাটা হলো যে প্রতিহিংসা পরায়ণ ইউনূস। আর দুর্বল বলতে আপনি দেখেন এই যে কালকেও ওই যেই সমাবেশের কথা আপনি বললেন, সেই সমাবেশে সালাউদ্দিন সাহেব যিনি এটার কনভেনার, তিনি কি বলছেন? সরকারের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে। আপনি জাস্ট নাহিদ ইসলামের কথাটা মনে করেন। নাহিদ ইসলাম বলছে যে সরকারের একটা অংশ এটার সাথে জড়িত। তারপরে প্রতিহিংসা পরায়ণ হয়েছে কোনো না কোনোভাবে। তো এই যে জিনিসগুলো হয়েছে, সবাই কিন্তু মানে যা কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে এখন, সবকিছুর সাথে ইউনূসের কোনো একটা ইন্ধনের কথা বলা। যেন হাদির মৃত্যু নিয়ে উনি যেভাবে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে হাদি হত্যাকাণ্ড নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে উনি এত বড় করছেন। কেন করছেন? উনি উনার স্বার্থসিদ্ধির জন্য হাদিকে এই মহান রূপে ইয়ে করার চেষ্টা করছেন। কিন্তু একটা জায়গায় আপনি দেখেন যে আপনি এই যে কবি নজরুল ইসলামের কবরের পাশে ওকে কবর দেওয়া। এটা কি? কারণটা কি? কারণ উনি নজরুলের সমান বানানোর চেষ্টা করছেন। তাই তো? এই যে এই চেষ্টাগুলো বেসিক্যালি কি? অন্যের ঘাড়ে বসে আপনি সুবিধা নেওয়া আরকি। উনি মনে করছেন অন্যের ঘাড়ে বসে হাদিকে ব্যবহার করে ওনার গদি পাকাপোক্ত করবেন। এই তো উনার আকাঙ্ক্ষা। এছাড়া তো কিছু না। আপনি আ এই একই যেদিন হাদির জানাজা হয় সেদিনই তো আমাদের মুক্তিযুদ্ধের অধিনায়ক, হ্যাঁ? একে খন্দকার মারা গেছেন। উনি একটা শোক বার্তা দিতে কত দেরি করেছেন? অনেক বিলম্ব করেছেন। তাহলে এবং
আজকে অনেকে বলতেছে হ্যাঁ আজকে তো উনি এখানেও কিন্তু উনি প্রতিহিংসার পরিচয় দিয়েছেন। এটা একদম আমি আপনাকে মানে সেনাবাহিনীর সূত্র থেকে আপনি বলছেন। সেনাবাহিনী চেয়েছিল যে রাষ্ট্রপতি এখানে আসুক। উনি রাষ্ট্রপতিকে আসতে দেন নাই। রাষ্ট্রপতি না আসার বিনিময়ে উনি ওখানে গেছেন। সেনাবাহিনী এটাকে রাষ্ট্রীয় মর্যাদার একটা আ বিদায় অনুষ্ঠান যেটাকে বলে গার্ড অফ অনার চেয়েছিল। তো রাষ্ট্র মর্যাদায় হলে সেখানে রাষ্ট্রপতি থাকার কথা। কিন্তু উনি কি করেছেন? উনি রাষ্ট্রপ্রধানকে বাদ দেওয়ার বিনিময়ে উনি যেতে রাজি হয়েছেন। মানে উনি আমাদের মুক্তিযুদ্ধের অধিনায়ককেও সম্মান জানানো সম্মান জানানোর ক্ষেত্রে এরকম মানে কি বলে এক ধরনের প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে উনি করছেন। উনি কিন্তু ইচ্ছাকৃত ওখানে যান নাই। আমি পুরা অ্যা লাইভ অনুষ্ঠানটা দেখেছি। সে লাইভ অনুষ্ঠানটা দেখার কা আ কারণ হলো কারণ একজন আমাদের শেষ একজন সর্বোচ্চ মুক্তিযুদ্ধের নায়কের বিদায় হচ্ছে। তো আমি এটা লাইভ অনুষ্ঠান দেখার চেষ্টা করেছি। সেখানে আমি যখন দেখলাম যে আ মিলিটারি সেক্রেটারি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি এখানে রাষ্ট্রপতির পক্ষে দিচ্ছে। এখানে রাষ্ট্রপতি আসলে কি সমস্যা ছিল? সমস্যা একটাই। উনি রাষ্ট্রপতির চাইতে নিজেকে অনেক বড় মনে করেন। সমস্যা একটাই। উনি রাষ্ট্রপতি এখন আওয়ামী লীগের না, তারপর উনি আওয়ামী লীগের মনে করেন। মানে আওয়ামী লীগ শুনলে ওনার গায়ের মধ্যে ফোস্কা ফুটে। এবং আপনি দেখেন এ যে উনি উনি এই ধরনের একটা এত বড় আয়োজন করারও পক্ষে ছিলেন। কিন্তু এটা আর্মির চাপে ওয়াকারুজ্জামানের চাপে শেষ পর্যন্ত এই আয়োজনটা করা হয়েছে। এই যে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার আয়োজন করেছে। তো সেখানে ওনার উপস্থিতিটাও যদি আপনি দেখেন ওটা গরহাজিরের মতো। উনি যে মানে পুষ্পস্তবকের মতো কোনো আন্তরিকতা নাই। মানে কোনো মতে দিয়া উনি পালায় যাওয়ার মতো করে। মানে আমি জানি না এই ভদ্রলোকের মনের মধ্যে কি আছে? মানে উনি কিসে মানে কাকে ভয় পান? এই উপধিনায়ক যার ইয়ে নাই কি বলে জীবন নাই। যিনি জীবন ছাড়া একটা আ দেহ। সেই দেহটাকেও ভয় পায়। এবং সেখানে রাষ্ট্রপতি আসলে উনার খুব মানে মানিজ্যতা লাগবে বা উনি রাষ্ট্রপতিকে দেখতে পারেন না এটা প্রমাণ করতে হবে উনার। কিন্তু লাভটা কি হয়েছে? পুরো জাতির কাছে উনি এক্সপোজড হয়েছেন। তিনি একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি। একেবারে। উনি যে এই যে কি বলে ইয়েতে কি বলে এই হাদির সভায় উনি কি বলেছেন? হাদিকে উনি বানিয়েছেন হলো বাংলাদেশের মানে ইয়ে হিসাবে। কি বলে উনি কি বলছেন? হাদি আমাদের হৃদয়, হাদি আমাদের প্রতীক, হাদি আমাদের এই। সবকিছু উনি বলতেই পারেন। ওটা উনার অন্দরমহলে বলতে পারেন। কিন্তু এবং আমি বিশ্বাস করেন উনি এটা বিশ্বাসও করে না কিন্তু। কিন্তু হাদিকে ব্যবহার করার জন্য একদম ঠিক কথা বলছেন। উনি উনি নিজে বিশ্বাস বলেন করে না বিশ্বাস কিন্তু। করেন। সে হাদিকে ব্যবহার করার জন্য তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই কাজগুলো করেছে। এটা আমার মনে হয়েছে বিশ্বাস করেন না। হ্যাঁ, আমি একদমই আপনার সে জাস্ট ব্যবহার করেছে। সে ব্যবহার করেছে দেশের মধ্যে একটা আগুন জ্বালানোর জন্য এই হাদির মৃত্যুটাকে ব্যবহার করেছে। ১ম থেকে। এখন তো মনে হচ্ছে সে শুধু আওয়ামী লীগের উপরে ই আ উপর প্রতিহিংসা পরায়ণ না। সে পুরা দেশের উপরে প্রতিহিংসা পরায়ণ। মানে এই দেশের অস্তিত্বই তার পছন্দ না। এই দেশের মানুষকে তার পছন্দ না। এই দেশের জঙ্গিদেরকে তার পছন্দ। আপনার তার সমস্ত কিছু আপনি যদি এখনকার সময়ের এই বিভিন্ন আ রাজনৈতিক ব্যক্তিদের কথা শুনে আনু মোহাম্মদ তার এত বড় ভক্ত কি বলেছে? এর চাইতে বড় অঘটন আর বাংলাদেশে আর ঘটবে কিনা সন্দেহ আছে এবং এইজন্য সরকার দায়ী। সরকার দায়ী বলতে ইউনূসকেই তো দায়ী করেছেন। আনু মোহাম্মদ সারাক্ষণ উনার পদলেহনে ব্যস্ত থাকে। থাকে না? পারলে পা চেটে ওই পা ধুয়ে পানি খায়। যে আনু মোহাম্মদ বন্দরে একটা ইট পড়লে লাফ মারত। সে বন্দর বেচে দিল। বন্দরকে দিয়ে দিল। একদম বড়টা দিতে পারেনি। ছোটখাটো গুলো আনু মোহাম্মদ কিছু বলছিল? বলে নাই। এখন কেন বলতেছে? দেখছে যে না সে তো আসলে আনু মোহাম্মদরা ভাবছিল যে তাদেরকে ভর করে তিনি আছেন। না আনু মোহাম্মদদেরকেও ছাড়ে না দাম দেয়। আনু মোহাম্মদরা এটা টের পাওয়ার পরে এখন উল্টাইছে। সালাউদ্দিনরাও কিন্তু ১ম থেকে তোয়াজ করে গেছেন। তোয়াজের পর তোয়াজ। ইউনূস সাহেবকে দুর্বল করা যাবে না। ইউনূস সাহেবকে ইয়ে করা যাবে না। অমুক আজকে কি বললেন? বলছে সরকারের দুর্বলতার কারণেই এটা হয়েছে। রাইট। দেশে কত ঘটনা ঘটতেছে। আপনি
দেখেন কত বড় ঘটনাকে কত ছোট করা হয়েছে, কত ছোট ঘটনাকে কত বড় করা হয়। বাংলাদেশে এ একটা শিশুকে পোড়ায় মেরে ফেলা হচ্ছে। সেটার ব্যাপারে উনার কোনো নাই কিন্তু। এই যে গতকালও দুটি শিশুকে পাওয়া গেছে তাদেরকে বিষক্রিয়ায় মারা হয়েছে বলা হচ্ছে। শিশু বিকারুননিসা বা কোথাও পড়া একটা বাচ্চা তাদেরকে মেরে ফেলা হয়েছে। এইটার ব্যাপারে কিন্তু একটা শব্দ উনি ইয়ে করেন। উনার স্বাস্থ্যমন্ত্রী কোথায় গেছেন, উনার অস্বাস্থ্যমন্ত্রী কোথায় গেছেন সেটা জানি না।